পাকিস্তানকে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া এবং মানব বিধ্বংসী অস্ত্র প্রযুক্তি অর্জন করতে দেওয়া, এটা ইতিহাসে ভারতের এমন একটা ভয়াবহ ভুল যার কারণে শুধু আজ নয় ভবিষ্যতে আমাদের বহুবার পাকিস্তানের সঙ্গে এভাবেই হঠাৎ করে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হতে হবে। যেমন আজ ইসরায়েল প্রাণপণে চেষ্টা করে চলেছে যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, একদম সেরকমই কিছু আমাদের পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রামের ক্ষেত্রেও উচিত ছিল করা, যা ভারত তখন মিস করে ফেলেছে। এবং এই পারমাণবিক অস্ত্রগুলোই ভবিষ্যতে পাকিস্তানকে টিকিয়ে রাখবে। ভারতের রাফায়েল ফাইটার জেটের পাইলটকে নিয়ে পাকিস্তান কি বলেছিল? ইজিপ্টের সামরিক পরিবহন বিমান ভারতের কাছে উদ্বেগের কারণ কেন হয়ে উঠেছে? এরপর ইসরো পেহেলগামের ঘটনার পর কি কাজ ফাস্ট ট্র্যাক মোডে সম্পন্ন করেছে? ডোনাল্ড ট্রাম্প ভারতকে না জানিয়ে চীনের সঙ্গে কোন সুখবর শেয়ার করেছেন? এবং এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা আমরা এই ভিডিওতে একসঙ্গে কভার করব, সেই জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। সবচেয়ে প্রথম খবর উঠে আসছে ভারত এবং পাকিস্তানকে ঘিরে। খবর যেটা বেরিয়ে এসছে দুপুর 12টার দিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ডিজিএমও লেভেলের আলোচনা হয়েছে। যুদ্ধবিরতির পরেই প্রথমবার ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো অফিসিয়াল ইন্টারাকশন হয়েছে। এই মিটিং থেকে যে সমস্ত তথ্য সামনে আসবে, দুই দেশের পক্ষ থেকে যে বিবৃতি এসছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে কভার করে দেব। এরই সঙ্গে খবর এসছে যে গত রাতে 12টার দিকে পাকিস্তানি সেনাবাহিনী একটা প্রেস কনফারেন্স করেছে এবং তাদের মূর্খ জনগণকে জানিয়েছে যে তাদের হেফাজতে ভারতীয় বায়ুসেনার কোনো ফাইটার পাইলট নেই। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসব খবর ছড়িয়ে পড়েছিল যে তারা রাফায়েল জেটকে গুলি করে নামিয়ে ভারতীয় পাইলটকে বন্দি করেছে। এসব ছিল পুরোপুরি ভুয়া। পাকিস্তানের লোকজন তো পাইলটের নাম পর্যন্ত বলে দিয়েছিল। শিবানী সিংহ দাবি করেছিল তারা যে স্থানীয়দের সাহায্যে পাকিস্তান পুলিশ তাকে ধরে ফেলেছে। পাকিস্তানের জনগণ এই ঘটনাকে অভিনন্দন পার্ট 2 বলে ডাকা শুরু করেছিল এবং গোটা দেশ জুড়ে উৎসব চলছিল। এই গুজব পাকিস্তানে টানা 3 থেকে 4 দিন চলেছে এবং যুদ্ধবিরতির কয়েকদিন পর পাকিস্তান নিজেই ঘোষণা করেছে যে তাদের কাছে ভারতের কোনো পাইলট বন্দী নেই। এর পাশাপাশি আরেকটা চমকপ্রদ ঘটনা ঘটেছে। রেফারেন্স হিসেবে আপনার স্ক্রিনে ফ্লাইট র্যাডার অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট দেওয়া আছে। খবর এসছে গতকাল ইজিপ্টের এয়ারফোর্সের একটা হেভি লিফট মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট IL-76 চীন থেকে উড়ে সরাসরি পাকিস্তানে পৌঁছেছে এবং সেখানে অবতরণ করেছে। যদি এটা কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইট হতো তাহলে নয় বুঝে নেওয়া যেত, কিন্তু এটা তো সামরিক বিমান, সেই জন্য প্রশ্ন তো উঠবেই। সম্ভাবনা রয়েছে যে ইজিপ্ট এই বিমানে চীন থেকে অস্ত্র এবং গোলাবারুদ লোড করে পাকিস্তানে পাঠিয়েছে। যদিও এই বিষয়টার সত্যতা সামনে আসবে না কখনোই। এই ঘটনার পর খবর এসেছে যে গতকালই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্যার ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী আবিল আদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। একদিকে IL-76 এর মতো বিশাল সামরিক পরিবহন বিমান পাকিস্তানে পাঠানো এবং অন্যদিকে সেই একই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা, এটা বেশ সন্দেহজনক। সম্ভবত ইজিপ্ট তাদের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ভারতকে বোঝানোর চেষ্টা করছে যে ওই বিমানে কোনো হাতিয়ার ছিল না, বরং কোনো মানবিক সাহায্য ছিল কিংবা রিফুয়েলিং এর কারণে পাকিস্তানে নেমেছে। পরবর্তী আপডেট রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে নিয়ে। সম্প্রতি পেহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে যেই সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল তার জেরে ভারতীয় সেনা এবং গোয়েন্দা সংস্থাগুলোর অনুরোধে ইসরো কিছু স্যাটেলাইট মিশন ফাস্ট ট্র্যাক করেছে। সামরিক সংঘর্ষের সময় স্যাটেলাইট ইমেজ এবং সার্ভিলেন্স ডেটা সবচাইতে নির্ভরযোগ্য এবং নিরাপদ মাধ্যম হিসাবে বিবেচিত হয়। তাই যেই সব স্যাটেলাইট উৎক্ষেপণে আরো সপ্তাহ বা মাস লাগতো, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হয়েছে। ইসরোর ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা দিন রাত এক করে এমন একটা স্যাটেলাইট তৈরি করেছে যা কেবল সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটির ওপর নজরদারি করতে সক্ষম নয়, বরং পাকিস্তানের অভ্যন্তরেও কয়েক মিটার গভীর পর্যন্ত স্পষ্ট তথ্য সংগ্রহ করতে পারে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে একটা নিউজ আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। ইসরো তাদের র্যাডার ইমেজিং স্যাটেলাইট রিস্যাট-1B এর ওপর কাজ শেষ করেছে এবং আগামী 18ই মে তে এটা উৎক্ষেপণ করা হবে, যা দিন রাত বৃষ্টি কুয়াশা বা মেঘলা আবহাওয়া
আবহাওয়াতেও স্পষ্ট ছবি তুলতে পারে। এই স্যাটেলাইটে অত্যাধুনিক সি ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার র্যাডার বসানো হয়েছে। এর ওজন 1710 কেজি এবং এটা শুধু সীমান্ত নয়, উপকূল রেখা রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু প্রতিরক্ষা নয়, এটা কৃষি, বনজ সম্পদ নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শহর পরিকল্পনাতেও ব্যবহৃত হবে। আগামী 5 বছরে ভারত এমন 52টা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে। স্যাটেলাইটের ওপর রেকর্ড সময়ে যে কাজ সম্পন্ন হয়েছে তার জন্য ইসরোর টিমকে আমাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। পরবর্তী আপডেট রয়েছে মেজর গৌরব আর্য এবং ইরানের দূতাবাসকে ঘিরে। এই বিতর্ক থামার নামই নিচ্ছে না। রিসেন্টলি রিটায়ার্ড জেনারেল গৌরব আর্য তার ইউটিউব চ্যানেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে শুয়োরের বাচ্চা এবং পিগ বলে আখ্যা দিয়েছিলেন। এরপরই ভারতে অবস্থিত ইরানি দূতাবাস ভারত সরকারের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এখন খবর এসেছে যে ভারত সরকার ইরানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের মেজর গৌরবার্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এরপর মেজর গৌরবার্য আবার একটা নতুন বিবৃতি প্রকাশ করেছেন, যাতে এই বিতর্ক আরো বেড়ে গেছে। উনি ইরানি দূতাবাসের রিটুইট করে লিখেছেন, আমরা ভারতে বলি অতিথি দেবো ভব। আমাদের আতিথেয়তার দৃষ্টান্ত সারা দুনিয়া দেয়, কিন্তু আপনারা সামনে থেকে পাকিস্তানকে এমন অস্ত্র দেন যেগুলো নিরীহ ভারতীয়দের মেরে ফেলে। আপনি কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসকে সমর্থন করেন। আপনি সে তরুণীদের গুলি করেন যারা হিজাব পরতে অস্বীকৃতি জানায়। আপনারা একনায়কতন্ত্র চালান যারা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদেরও গুলি করে। এরপর গৌরব আর্য আরো বলেন, আপনি ভারতে এসে এখানেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। আপনি পাকিস্তানের পাশে দাঁড়ান শুধুমাত্র কারণ আপনাদের একটাই ধর্ম। আমি ইরানের জনগণকে ভালোবাসি, তাদেরকে সম্মান করি, কিন্তু ইরানের মোল্লা নেতৃত্ব মানবতার উপর এক কলঙ্ক। আমাদের আতিথেয়তা নিয়ে জ্ঞান দেওয়া বন্ধ করুন। যারা কিনা আতিথেয়তার পিঠে ছুরি চালায় তাদের থেকে সম্মান আশা করা যায় না। মেহমান খুদা কা চাহা হুয়া এই কথা নয়, মাই ফুড। এটাই মেজর গৌরবার্যর বক্তব্য ইরানকে ঘিরে। তা এখন আপনি ইস্যুতে গৌরবার্যর পাশে দাঁড়াবেন কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানান। পরবর্তী আপডেট এসছে আমেরিকা এবং চীনকে ঘিরে। একদম চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গতকাল। আমেরিকা ঘোষণা করেছে তারা চীনের সঙ্গে একটা ট্রেড ডিল সাইন করেছে এবং খুব শীঘ্রই তার বিস্তারিত প্রকাশ করবে। অথচ বর্তমানে ট্রাম্প প্রশাসন চীনের আমদানির ওপর 145% ট্যারিফ বসিয়েছে এবং এই অবস্থায় হঠাৎ ট্রেড ডিল সাইন করা বেশ বিস্ময়কর, কারণ আমেরিকা এবং ভারতের মধ্যেও ট্রেড নিয়ে আলোচনা চলছিল। তো ট্রাম্প এবং চীনের মধ্যে যে পরিমাণ শুল্ক যুদ্ধ চলছিল এবং নানা বিষয়ে মতানৈক্য ছিল, তাদেরকে কেউ ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি কোনো সমঝোতা হবে। বরং অনেক থিঙ্ক ট্যাঙ্ক ধারণা করেছিল যে ভারত আমেরিকা খুব শীঘ্রই ট্রেড ডিল সাইন করতে চলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ট্রাম্পই হঠাৎ করেই চীনের সঙ্গে ট্রেড ডিল ঘোষণা করে দিলেন। এখন দেখা যাক ভারতের সঙ্গে ট্রেড ডিল করতে আমেরিকার কত সময় নেয়। আমেরিকা এবং চীনের ট্রেড ডিলের বিস্তারিত প্রকাশ হলে আমরা সেটাও ভিডিওতে কভার করব। একদিকে ট্রাম্প চীনের সঙ্গে ট্রেড ডিল করেছেন, অন্যদিকে ভারতকে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন। এমনকি এখন তো কাশ্মীর ইস্যুতেও হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছেন। এই আমেরিকান হস্তক্ষেপের পর থেকে ভারতে মোদি বনাম ইন্দিরা গান্ধী বিতর্ক শুরু হয়ে গেছে। সবাই 1971-এর কথা মনে করছে, যখন আমেরিকা এবং পশ্চিমী চাপ থাকা সত্ত্বেও ভারত বিশ্বের মানচিত্র বদলে দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিল। তবে আমি আপনাদের মনে করিয়ে দিই, তখন পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ ছিল না। তা এখন আপনার কি মত? অ্যাজ আ প্রাইম মিনিস্টার আপনি কাকে বেশি প্রেফার করবেন, ইন্দিরা গান্ধী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, নাকি এই দুজনের তুলনা করাই ভুল? অবশ্যই লিখে জানান কমেন্টে। দেখতেই পাচ্ছেন কিভাবে প্রতি 24 ঘন্টায় জিও পলিটিক্সে বড় রকমের ওলট পালট হচ্ছে এবং ভারতের সামনে নতুন নতুন চ্যালেঞ্জেস আসছে। কেউ নিজের সিদ্ধান্ত পাল্টাচ্ছে, তো কেউ আবার ব্ল্যাকমেল শুরু করেছে। সব দেশই একে অপরকে নিচে নামানোর চেষ্টা করেছে। এর মধ্যেই আমাদের ভারত যেন পিছিয়ে না পড়ে তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মোদী সরকার। সেক্ষেত্রে আমাদের মিশন ভারত সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই জন্য একটু সাপোর্ট করতে হবে আমাদের। ভিডিওতে একজন ভারতীয় হিসাবে লাইক করে শেয়ার করবেন আপনার বাকি ভারতীয় ভাই বোনদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।